চলছে জাকসু নির্বাচনে ভোট গণনা, দুপুরের পর হতে পারে ফলাফল। দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। দেশকে পিছিয়ে দিতে বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে মন্তব্য ডাক্তার জাহিদের। প্রশ্ন তুললেন ডাকসু ও জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। মাছ মাংসের পর বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দর। এবং নেপালে চলমান সহিংসতায় বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে, আহত হাজারেরও বেশি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে প্রভাষক ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় ওঠার পরেই করিডোরে সবার সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, জান্নাতুল ফেরদৌস কার্ডিয়াক অ্যাটাকের কারণে জ্ঞান হারানোর ৩০ সেকেন্ডের মধ্যেই মারা গেছেন। জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। জাকসু হল সংসদ নির্বাচনে ভোট গণনা বিকেল নাগাদ শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল ইলাহি। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, আপনি তো জাকসু নির্বাচনের পরিস্থিতি ওখানে আছেন, আপনি আমাদেরকে জানান কখন মানে ফলাফলটা আসতে পারে? আপনি জানেন যে গতকালকে যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা কিন্তু চলছিল বিকেল ৫টা পর্যন্ত। ৫টার পর থেকে কিন্তু সব হলে নির্বাচন সম্পূর্ণ করার পরে কিন্তু ৬টার পর থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে ৩টি হলে নির্বাচন সম্পূর্ণ হয়েছিল না। সেই ৩টি হল নির্বাচন সম্পূর্ণ হয়েছে রাত ৮টার পরে। এরপর থেকেই কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ভোট গণনার কাজ সম্পূর্ণ হয়নি। আমরা কিছুক্ষণ আগেও খোঁজ নিয়ে জেনেছি যে এখানে এখন পর্যন্ত 18টি হলের ফলাফল তারা সম্পূর্ণ করতে পেরেছেন, বা বাকি যে 3টি হলের ফলাফল এখনো তারা হাতে পাননি বা এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি। এই তো হল সংসদীয় ফলাফলের পরেই কিন্তু আসবে যে জাকসু যে নির্বাচন, যেখানে জাতীয় নেতা তারা নির্বাচিত করবেন, সেগুলোর ফলাফল কিন্তু এর পরে রয়েছে। তার মানে আজকে কয়টা নাগাদ, আজকে রাত হবে নিশ্চিত, কিন্তু রাত কয়টা নাগাদ যে সমস্ত ফলাফল গণনা সম্পূর্ণ করতে পারবেন এমনটি কিন্তু এখন পর্যন্ত এখানে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত আমাদের কিন্তু জানাতে পারেনি। এদিকে কিন্তু আমরা যে যারা প্রার্থী ছিল তাদের সাথে কথা বলেছি এবং এখানে অন্যান্য যারা রয়েছে তাদের সকলের সাথে কথা বলেছি। তারা কিন্তু সকলেই হতাশা প্রকাশ করতেছেন যে মাত্র ৮,০০০ ভোট গণনা করতে প্রায় 2 দিন লেগে যাচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই হতাশ প্রকাশ করতেছে। এরই মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একজন অধ্যাপক মারা গিয়েছেন, আপনারা জানেন যে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে আমরা শিবির মনোনীত যারা রয়েছেন এবং তাদের সাথে কথা বলেছি, তারা সকলেই কিন্তু শোক প্রকাশ করেছেন যে আজকের নির্বাচনে ফলাফলের জন্য তারা এসে, যে কুলিং অফিসার ছিলেন তিনি এসে এখানে মারা গিয়েছেন। তাই আমাদের সাথে এখন পর্যন্ত আমরা এখানে যারা রয়েছেন সকলের সাথে কথা বলেছি এবং ভোটাররা যারা ভোট দিয়েছেন, সাধারণ ভোটার যারা ছিল তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে আমাদের যে কাঙ্ক্ষিত নেতৃবৃন্দের নেতাদের আমরা ফলাফল দেখতে চাচ্ছি, সেই
সেই ক্ষেত্রে তারা ভোট দিয়ে কিন্তু অধীর আগ্রহে রয়েছেন কখন তারা ফলাফল হাতে পাবেন। এই জন্য কিন্তু তারা অধীর আগ্রহে রয়েছেন। শুধু আগ্রহে রয়েছেন সকল শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষার্থীদের সাথে এখানে অন্যান্য শিক্ষক যারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও বলেছেন যে তারা সকলেই অপেক্ষমান রয়েছেন, নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে রয়েছেন কখন তাদের নির্বাচনী ফলাফল আসবে এবং কখন তারা জানাবেন। আপনি দেখতেছেন যে নিচে কিন্তু সমস্ত নেতা কর্মীরা, আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে সিনেট ভবনের উপরে, যেটা নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে তার সাথে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু প্রার্থী যারা রয়েছে তারা সকলেই কিন্তু অপেক্ষমান যে কখন তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। এভাবেই কিন্তু আজকে সকলে অপেক্ষা করতেছেন এবং সবার ভিতরে কিন্তু একটি উৎসাহ যেমন রয়েছে, পাশাপাশি এখন কিন্তু অনেকটাই তারা বিষণ্ণতায় ভুগতেছেন যে কতক্ষণে তারা নির্বাচনী ফলাফল হাতে পাবেন। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের এখনকার মতো সর্বশেষ তথ্য। ইগো। জি জি, লিটন আপনাকে ধন্যবাদ। আমরা সেই সাথে আমরাও গণমাধ্যম কর্মীরা অপেক্ষমান আছি ফলাফলের জন্য। দর্শক, যেমনটি আমরা শুনছিলাম আমাদের সহকর্মী লিটনের কাছ থেকে, অ্যাকচুয়ালি হলের সংখ্যা আমরা আশা করি খুব দ্রুতই ফলাফল পেয়ে যাব এবং চলে যাব সেই সাথে পরের সংবাদে। দেশকে পিছিয়ে দিতে বিরোধী শক্তি ও পলাতক স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশে ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন DIB এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে ডক্টর জাহিদ হোসেন বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাতেই বোঝা যায় সেখানে কোনো কিন্তু আছে। এ সময় প্রকৌশলী মোহাম্মদ হানিফ, প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান সহ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অথবা দোয়া আর পুষ্পস্তবকের অর্পণের মধ্য দিয়ে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায়, ইভেন তারও নিম্ন স্তরে প্রতিটি বিভাগে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলায় অবস্থিত কবি ফারুক আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তিপূর্ণ ও শৃঙ্খলা ছিল, আগামী জাতীয় নির্বাচনেও তেমন সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এটা কমিটমেন্ট। গত এক মাস ধরে ক্রমাগতভাবে দাম বাড়ছে নিত্যপণ্যের, প্রতিনিয়ত চড়া হচ্ছে বাজার। দাম বৃদ্ধির কষাঘাতে সবজি, মাছ, মাংসের পর এবার আটা, ময়দা ও মসুর ডালের বাজারে আরও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ ও সীমিত আয়ের মানুষের। গত এক মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধির চিত্র নিয়ে কাউসার আহমেদের রিপোর্ট। বাংলাদেশে নিত্যপণ্যের বাজারে কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না। বিশেষ করে ডিম, পেঁয়াজ ও সবজির লাগামহীন মূল্যবৃদ্ধি জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের তথ্য অনুযায়ী গত এক মাসে প্রকারভেদে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। মধ্যবিত্ত নিম্ন আয়ের পরিবারগুলো তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। খোলা আটার কেজি এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 8 টাকা। বর্তমানে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। মসুর ডালের দাম হঠাৎ উলম্ফন করেছে। ছোট দানার মসুর ডাল এক সপ্তাহের ব্যবধানে 30 থেকে বেড়ে কেজি প্রতি 160 টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল 10 থেকে 15 টাকা বেড়ে 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে।
সবজির বাজারে একই হাল, যেখানে সব সবজি প্রায় 50 টাকার আশপাশে পাওয়া যেত সেগুলো সবই এখন বিক্রি হচ্ছে 100 টাকার ঘরে। কাঁকরোল, ঝিঙ্গা, পটল, ঢেঁড়স, করলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 থেকে 100 টাকায়। মুরগি ও ডিমের বাজারেও অস্থির অবস্থা বিরাজ করছে। যখন বাড়ে তখন কেজি এবং ডজন প্রতি 20 থেকে 30 টাকা বাড়লেও কমার সময় কমে 5 থেকে 10 টাকা। বিশেষ কোনো পরিবর্তন নেই মাছের বাজারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 7 সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছে রাষ্ট্রপতি। এর আগে গত 31 আগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। বিচারপতি আখতারুজ্জামান জেলা জজ থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন। জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। আজ স্থানীয় সময় সকাল 6:30 নাইতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এই সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। বৃহস্পতিবার দুপুর 1:30টায় ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও এনসিপি সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এবার এনইসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। গত 1 দশকে ডিম, দুধ ও মাংস উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য এসেছে। জনসংখ্যার প্রবৃদ্ধির সাথে প্রোটিনের চাহিদা বাড়ছে, যা দেশীয় উৎপাদন বৃদ্ধি করে মেটানো হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী উৎপাদন বৃদ্ধি পেলেও বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। রফিকুল ইসলাম রলি রিপোর্ট জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। বিস্তারিত। দেশে নিবন্ধিত খামারের সংখ্যা ৬৬,০০০ ও অনিবন্ধিত ৭০,০০০, সব মিলিয়ে মোট খামার ১,৩৬,০০০। প্রাণী সম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত খামারের সংখ্যা ৫,৭৭,৪১৬ জন। নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে দুধ উৎপাদনকারী খামারের সংখ্যা প্রায় ১২ লাখ। এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১ কোটি মানুষ। ফলে দেশজুড়ে গরু ও ছাগল উৎপাদনে এক ধরনের নীরব বিপ্লব ঘটছে। দেশে ২০২২-২৩ অর্থবছরে মাংসের চাহিদা ছিল ৭৬ লাখ মেট্রিক টনের বেশি। সেখানে উৎপাদন ৮৭,১০,০০০ মেট্রিক টনের ওপরে, অর্থাৎ চাহিদার চেয়েও ১১ লাখ মেট্রিক টনের বেশি মাংসের উৎপাদন হয়েছে। ডিমে গেল অর্থবছরে চাহিদা ছিল ১৮,৬০,০০০-এর বেশি। সেখানে উৎপাদন হয়েছে ২৩,৩৭,৬৩,০০০-এর বেশি, অর্থাৎ চাহিদার চেয়েও ডিমের উৎপাদন বেশি হয়েছে ৫,৩১,০০,০০০। উৎপাদন চাহিদার চেয়ে বেশি হলেও কেন বাজারে অস্থিরতা? সেই প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, উৎপাদন খরচ ও খাবারের দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েই চলেছে। গবাদি পশু লালন পালনের এখন একটা বড় চ্যালেঞ্জ হলো আসলে খাদ্য, পশু খাদ্য। কারণ আপনি জানেন যে আমাদের দেশের যে গবাদি পশুর একটা বড় অংশ, বিশেষ করে লার্জ অ্যানিম্যালের, যেটা গরু, ছাগল, ভেড়া, মহিষ, লার্জ অ্যানিম্যালের খাদ্য আসলে কমার্শিয়াল ফিড কিন্তু সেরকম এখন আমরা বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, বা যেটা অ্যাভেলেবিলিটি আছে সেটা প্রাইস কিন্তু খুবই বেশি হাই। খামারিদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা গেলে মিলবে সুফল। ক্ষুদ্র খামারিদের যে পর্যায়ে ঘাসের যদি আমরা উৎপাদনটা একটু বাড়াতে পারি, সেক্ষেত্রে হয়তো কিছুটা হলো খামারি একটু ভালো অবস্থানে থাকবে। তো ওভারঅল আসলে খাদ্য নিয়ে আমরা এরকম একটা পরিকল্পনা দিন আমরা কাজ করছি। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের অবদান কম নয়। বছরে এ খাত থেকে ৪৬,৭৭৩ কোটি টাকার বেশি আয় সরকারের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঠাকুরদিঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার ও তার মেয়ে মুস্কান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় রাস্তার পাশে ঢাকা উত্তরা থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কারভার্ট ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হন। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত গোলাম সরোয়ার পরিবার নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর রাজার দেউরি এলাকায় বর্ণাঢ্য ডে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং রাধিকা মোহন বসাক লেনে এলাকাবাসীর সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচির সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নবগোপাল দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীর নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ। এছাড়াও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির নেতা মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ লোকমান, দিন ইসলাম সহ অনেকে। ভবিষ্যতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে অ্যানুয়াল HR কনফারেন্স 2025। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে HR এক্সচেঞ্জ নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্স মিলিত হন দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের HR প্রফেশনালরা। কনফারেন্সে অভিজ্ঞ HR প্রফেশনালরা নতুনদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। আলোচকরা বলেন, চাকরির বাজারে প্রবেশ করা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং সহযোগিতা করাই ছিল এই আয়োজনের মূল। আলোচকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের ক্যারিয়ার গঠনের কার্যকর ভূমিকা রাখবে। আমাদের প্রায় প্রতি বছর 7 লক্ষ গ্র্যাজুয়েটস তৈরি হয়। এই 7 লক্ষ গ্র্যাজুয়েটদেরকে নিয়ে আমরা সামনে HR কমিউনিটি কিভাবে কাজ করতে পারি, আমাদের যে কর্মসংস্থানের যে বিশাল একটা ঘাটতি আছে, এই জায়গাটা থেকেও আমাদের অনেক কিছু করার আছে। তরুণ প্রজন্মের জন্য যেমন আমাদের আজকে একটা সেশন ছিল জেনজিদেরকে নিয়ে, তারাই কিন্তু আমাদের প্রাণশক্তি, আগামী দিনের ওয়ার্কফোর্স। সো তাদেরকে নিয়ে তাদেরকে ফিউচার রেডি করার জন্য তাদের কাছ থেকে শুনেই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করছি। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। চলছে জাকসু নির্বাচনে ভোট গণনা, দুপুরের পর হতে পারে ফলাফল, দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। দেশকে পিছিয়ে দিতে বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে মন্তব্য ডাক্তার জাহিদের। প্রশ্ন তুললেন ডাকসু ও জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, মাছ মাংসের পর বেড়েছে আটা, ময়দা, মসুর ডালের দর। এবং নেপালে চলমান সহিংসতায় বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 34 জনে দাঁড়িয়েছে, আহত 1000-এরও বেশি। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।